কিংবদন্তি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শ্রদ্ধেয় তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1947 সালে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে। তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তার লেখা বিখ্যাত রচনার মধ্যে অলাচক্র, কাজল, তৃতীয় পুরুষ ও তারানাথতান্ত্রিক জনপ্রিয়। গল্পস্বল্পের পক্ষ থেকে আমরা আজকে নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারানাথতান্ত্রিকের দ্বিতীয় গল্প। গল্পের সূত্রধার অশ্বিনী ও রামদুলাল মিত্রের ভূমিকায় আমি দেবব্রত, তারানাথতান্ত্রিকের চরিত্রে সত্যজিৎ, কিশোরীর ভূমিকায় গৌরব, সাউন্ড ও পোস্টার ডিজাইনিংয়ে অভিজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প। আজ বিকেলে তারানাথের বৈঠকখানায় আড্ডা বেশ জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধে কণ্টকী ফল ভগ্ন করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী পাড়ার মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম বেগুনি আর ফুলুরি কিনে নিয়ে গিয়েছিলাম। এখন শুধু শালপাতা কয়েকটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বারের চাও এসে উপস্থিত। একটা তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, না, উড়েগুলো বেশ ভালো তেলে ভাজা করে, বুঝলে। কিশোরী বলল, আসলে মনের অবস্থা ভালো থাকলে বাসি তেলে ভাজা আর পচা বেসনের ঠান্ডা ফুলুরিও দেখবেন ভালো লাগে। আর মাথায় যদি দুশ্চিন্তা থাকে দেখবেন দেরাদুন চালের বিরিয়ানিও ঠিক মুখে রোচে না। মনের অবস্থার উপরই সব কিছুর স্বাদ নির্ভর করে, নয় কি? তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিয়ে বলল, কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়। কেন? আপনার এ ব্যাপারে বৈশিষ্ট্যটা কি? আছে আছে, তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনা একটা অস্বাভাবিক বিষয়। তবে এটা আমি স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। রাত্রিরে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে বাদেনি। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ার সুরে বলল, ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ি অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম তেমন সচরাচর কারো ভাগ্যে জোটে না। বেড়াতে গিয়েছিলেন? আরে না না, আমার আবার বেড়াতে যাওয়া? গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে ডেকে নিয়ে গিয়েছিল সে অনেক কাণ্ড। গল্পটা হোক বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, বছর 20 আগের কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপারটা মিটে গিয়েছে। বাড়িতে বসে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবজ দিই, মুখ দেখে ভাগ্য গণনা করি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনোদিন। দেবী বলে দিয়েছিলেন অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনীও হতে পারবো না। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি, একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচা পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গড়নের চেহারা, পরনের দামি কাচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি। চেহারায় বড় মানুষের ছাপ আছে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষী? আজ্ঞে হ্যাঁ, কি দরকার বলুন। ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, চেহারা দেখে অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম। আহা থাক, হয়েছে, বসুন। কি চাই আপনার? আমার নাম রামদুলাল মিত্র। কলকাতাতে এই বড়বাজারের দিকে সামান্য ব্যবসাপাতি আছে। আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়। সম্প্রতি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু ঠাকুরমশাই কি বিপদ তা আমি বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। বলুন দেখিনি আমার বিপদটা কি? কিছু মনে করবেন না, ঠিক লোকের কাছে এসেছি কিনা তা তো জানা দরকার। ব্যবসাদার লোকের মতো কথা বটে। আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি কি বিপদে পড়ে এখানে এসেছে। তবে মিথ্যা ভেলকি দেখিয়ে লোক চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না বলে ওকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চাই যখন, তখন আমার আর বলতে আপত্তি কি। বললাম,
বিপদ তো আপনার আপাতত তিনটি দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার ব্যবসা হঠাৎ একটা টাল খেয়েছে, ঠিক কি না? আগে হ্যাঁ, তারপর? এটার জন্য আপনাকে ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি। আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পুজো করুন, আপনার ব্যবসার মোড় আবার ফিরবে। আর আপনার বাস্তু বিঘ্ন আছে দেখতে পাচ্ছি। বসত বাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন। রামদুলাল চোখ বড় বড় করে বললেন, ধন্য, শুনেছিলাম আর চোখে দেখলাম, কিন্তু 3 নম্বরটা কি? বলবো? ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্যের দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করুন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন, কি আর বলবো ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান। অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে। পাপ ছাড়ে না বাপকে। অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই। ঘরে মা লক্ষ্মী আছেন তো? আগে তা আছেন। তাকে নিয়েই সুখী থাকতে হবে, মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে যা বলছেন করব। এখন আমার এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ বলে দিন। খুলে বলুন। ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছি ঠাকুরমশাই। বাপ মা অল্প বয়সে মারা গিয়েছিলেন। কুলিগিরি করে মাথায় মোট বয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করেছি। প্রথম জীবনে থাকার জায়গা ছিল না, কখনো কখনো রাস্তাতেও শুতে হয়েছে। আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই। বড় একখানা আস্ত বাড়ি নিয়ে থাকি বটে, কিন্তু সেটা ভাড়া বাড়ি। বাড়ি কিনতে পারতাম, কিন্তু সত্যি বলতে কি কলকাতায় বাড়ি করতে ইচ্ছে করে না। ছোটবেলায় গ্রামে মানুষ, আর কয়েকটা দিন পর ছেলের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে ফিরে বাস করব ঠিক করেছি। তা গত বছরের শেষের দিকে এক দালাল খবর আনে রাজবল্লভাটের কাছে গ্রামে একটা সুন্দর বাড়ি বিক্রি হচ্ছে। নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলেই নতুনের মতন দাঁড়াবে। সেখানকার জমিদারের বাড়ি। জমিদার মারা গিয়েছে। জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়। বাড়িও আর রাখবে না, নামমাত্র দামে বেচে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলাম। অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে ঠাকুরমশাই। কেন, কি হয়েছে? আগে বাড়িটায় অপদেবতার দৃষ্টি আছে। কেনবার পর আমরা সবাই কয়েকটা দিন ওখানে থাকবার জন্য গিয়েছিলাম। প্রথম দিনই আমার স্ত্রী জানি না কি দেখে রাত্রিরে ভয়ে চিৎকার করে উঠলেন। জানলায় নাকি কাকে ছায়ার মতন দাঁড়িয়ে থাকতে দেখেছিল, অথচ দোতলার জানলায় কোনো খাঁজ বা কার্নিশ নেই। চোর কিংবা ডাকাত কি বেয়ে উঠবে। পরের দিন সন্ধ্যায় আমার বড় ছেলে শচীদুলাল পায়খানা করতে গিয়েছিল। কিছুক্ষণ বাদে ফিরে এসে সে বলল, বাড়ির বাইরে কে যেন কাঁদছে, মেয়ে ছেলের গলা। তেমন সন্দেহ হয় তখনই চাকর বাকর নিয়ে লণ্ঠন নিয়ে দেখতে বেরোলাম। পায়খানা বাড়ি থেকে একটু দূরে, উঠান পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল। এদিকে দরজা দিয়ে বেরিয়ে ঘুরে এসে সেখানে পৌঁছে দেখি কোথাও কিছু নেই। পাঁচিলের পরেই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। সেখানে বসে ভর সন্ধ্যায় কে কাঁদতে যাবে। কিন্তু কি বলবো ঠাকুরমশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন আকুল হয়ে কাঁদছে। স্ত্রী লোকের গলা, খুব কষ্টের কান্না। আবার ফিরে গিয়ে দেখলাম, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভেতর থেকে আসছে। কেমন ভয় ধরে গেল। এসব কি কাণ্ড! এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গিন্নিকে কলকাতা ফেরত পাঠালাম মেজ ছেলের সঙ্গে। আমি আর সচি আরো 2 দিন থেকে গেলাম। প্রত্যেক দিন সন্ধ্যায় সেই কান্নার শব্দ শুনছি। আর কি বলবো, বাড়ির মধ্যে যতক্ষণ থাকি মনে হয় যেন বিষণ্ণ হয়ে থাকে। বুকে যেন একটা পাহাড়ের মতন চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু এক গাদা টাকা খরচ করে ফেলেছি বাড়ি কেনায়। যাওয়া বন্ধ করলে তো ওরও হয়ে যাবে।
অনেক শখ করে কেনা। এর কিছু উপায় হয়? একটু ভেবে বললাম, আমাকে একবার নিয়ে যেতে পারেন সেখানে? আগে হ্যাঁ, তা পারি বই কি। আর সত্যি বলতে কি, আমি জানতাম আপনি যেতে চাইবেন। আমার মনে হয়েছিল। আপনি ভাববেন না কিছু। আপনার যাতায়াত, খাওয়া দাওয়া এবং গরিবের সাধ্যমতো দক্ষিণা আমি দেব। কবে যাবেন বলুন? আপনার কবে সুবিধা হয়? তাহলে পরশু সকালে তৈরি থাকবেন, আমি নয় এসে নিয়ে যাব আপনাকে। রাজবলহাট থেকে মাইল 3 দূরে মতিপুর গ্রাম। বিকেলে 3টে নাগাদ গিয়ে সেখানে পৌঁছালাম। নিতান্ত পাড়াগা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বার বাড়ি, একটা ভেতরের মহল, সব মিলিয়ে প্রায় 23-24 খানা ঘর। কাছাকাছি অন্য আর বসতি নেই, মূল গ্রাম কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর সচি আমাকে ভেতরে নিয়ে এলো। কিন্তু কি জানো, বাড়িতে ঢুকতে আমার মনে হলো এখানে কোনো গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তির ভাব। চারিদিকে বাতাস যেন এই বাড়ির চৌহদ্দির মধ্যে এসে আর বইছে না। একটাও পাখির ডাক নেই। গেরস্থের বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন? ওই পাখির ডাক না শুনতে পাওয়াটা আমাকে সত্যিই ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতি প্রবণ হয়। ভূমিকম্প হবার আগে পোষা পাখি খাঁচার মধ্যে ছটফট করে জানো। মোটের উপর সেখানে পৌঁছে বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা বলেনি। যাই হোক, চাকর তক্ষুনি হাত পা ধোবার জল এনে দিল। জামা কাপড় বদলে আমি, রামদুলাল আর সচি বৈঠকখানায় এসে বসলাম। কলকাতা থেকে চাঙারি করে 1 গাদা খাবার এনেছিল রামদুলাল। এবার চাকর সেগুলো আমাদের পরিবেশন করে দিল। প্রচুর খাঁটি ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুরকি ইত্যাদি। বেশ খিদেও পেয়েছিল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পরে যখন একটা হাঁড়ি থেকে রাবড়ি বেরোলো, ভয় পেয়ে বললাম, না না, আর নয়, অনেক হয়েছে। রামদুলাল হাত জোর করে বলল, আগে কি আর এমন আয়োজন, একটু সামান্য নিন, আপনার কথা ভেবেই আনা। খাওয়া হলে রামদুলাল বলল, একটা কথা বলবো? কি? কিছু বুঝতে পারছেন? বাড়িটায় কি সত্যিই কোনো দোষ আছে? আসল কথা না ভেঙে বললাম, এখনোই কিছু বলা কঠিন, দেখি আজ রাতটা। সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখন আমি একটা কান্নার শব্দ শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমেষে রক্তহীন সাদা হয়ে গেল। আমাকে বলল, ওই ওই শুনছেন? সেই শব্দ। বেশি করে বলবার দরকার ছিল না, কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ। স্ত্রী লোকের কান্নাই বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছি বসে কেউ কাঁদছে। বাবা, দরজার কাছে শচীদুলাল এসে দাঁড়িয়েছে। বাবা শুনছেন? শুনেছি, তুই ভেতরে চলে আয় বাবা। বললাম, ভয় পেও না, দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন দাও তো। চাকরটা ভয় পেয়ে চলে এসেছে। তার হাতে একটা হ্যারিকেন। সেটা নিয়ে ঘর থেকে বেরোতে বললাম। তোমরা এখানেই থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখে আসি। কিন্তু দেখবোটা কি? লণ্ঠন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। আওয়াজের উৎস কোথায় ধরতে পারলাম না। এক সময় মনে হচ্ছিল যেন চারিদিক থেকে শব্দটা আসছে। এ কি ব্যাপার? বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি সচি আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলে কেরামতি ফকিরের হয় জানো তো, আমারও তাই হলো। আমি লণ্ঠন হাতে বেরোবার একটু পরেই কান্নাটা থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রমন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, ওহ, কি
কি ভয়ানক শব্দ! কি করে থামালেন ঠাকুরমশাই? ভাগ্যিস আপনি এসেছিলেন। ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম। ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই। আমার উপর ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক না। রাত্রিরে ভেতরের বাড়ি বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। পুজোর পরাতের মতো বড়বগি থালায় সরু চড়ুই পাখির নোকের মতো চালের ঘিভাত, ভেড়ার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, 3-4 রকমের মিষ্টি তো হবেই। বললাম, আরে করেছো কি? এত খাওয়া যায় নাকি? আর তা ওই বিকেলবেলা জলযোগের পর? তুলে নাও তুলে নাও, এর অর্ধেকও আমি খেতে পারবো না। আমার এই চাকরটা বড় ভালো রাঁধে, পাকা হাত। শুধু রান্নার জন্য 60 টাকা দিয়ে ওকে রেখেছি। আপনাকে রেঁধে খাওয়াবো বলে ওকে নিয়ে এলাম। আর আপনি না খেলে আমরা কষ্ট পাবো না, এমন তো বেশি কিছু নয়। খেয়ে নিন, খেয়ে নিন। খাওয়ার গল্প আর বারবার করব না। এই প্রসঙ্গে রামদুলালের কথাটা মনে এলো বলেই তোমাদের ভোজের বহরটা একটু ইঙ্গিত দিলাম। এক কথায় এরপর দুবেলা এরকম নানা রকম বিচিত্র পথ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রে শুয়েও ঘুম আসে না। একে চাপ খাওয়া হয়ে গিয়েছে, তার উপর মনে একটা কেমন অমঙ্গলের ভাব। আমাদের গায়ে সে সাধুর কথা মনে আছে তো? সে বলেই দিয়েছিল আমার এ ধরনের ক্ষমতা হবে। পরদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। এইখানেই গল্পের আসল অংশ শুরু। সকাল 8টা, বৈঠকখানায় বসে আছি। রামদুলাল গিয়েছে স্নান করতে, সচি বাড়ি নেই। বিকেলে ক্ষীর দিয়ে কি একটা খাবার তৈরি হবে, তাই সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ডান দিকের কোণে বারান্দার শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে, জমিদার শখ করে বানিয়েছিল। তার মেঝে সাদা পাথরে বাঁধানো, বুক অব্দি দেওয়াল মোজাইক করা। কানাই চাকর সকালে পুকুর থেকে স্নানের জল তুলে তাতে এনে রেখেছে। পুকুরেও অনায়াসে স্নান করা চলতো, কিন্তু নতুন বাড়ি কেনা হয়েছে, সবকিছু ব্যবহার করা চাইতো। রামদুলাল সেখানেই স্নান করছে। ওরে বাবা, এটা কি দেখলাম? হঠাৎ দরজার কাছে আওয়াজ শুনে দেখি রামদুলাল এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে। তার মুখ ভয়ে বিকৃত, বেচারা কাঁপছে ঠকঠক করে। স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে বোঝা যাচ্ছে। কাপড় ভেজা, গায়ে জল, মজবারও সময় পায়নি। বললাম, কি হয়েছে, ভয় পেলে নাকি? রামদুলাল কথাই বলতে পারলো না। এই সকালবেলা কি দেখে এত ভয় পেল? ধমকে বললাম, কি হয়েছে বলবে কি না? আমার সঙ্গে আসুন। পেছন পেছন গেলাম। স্নান ঘরের দরজার কাছে এসে ভেতরের মেঝের দিকে আঙুল দিয়ে কি দেখি রামদুলাল বলল, ওই ওই যে ওই যে ওই যে ওই যে ওদিকে দেখেন। প্রথমে কিছু বুঝতে পারলাম না। সাদা পাথরে বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝে কি দেখাচ্ছে রামদুলাল? তারপরে দেখতে পেলাম জিনিসটা। মেঝের একটা পাথরের টালিতে যেন আবছা একখানা মুখ ফুটে উঠেছে। ঠিক পুরো মুখ নয়, মুখের আদল মাত্র। চেষ্টা করলে বোঝা যায় স্ত্রী লোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে। কিন্তু সে মুখ সুন্দর নয়, কেমন যেন ভাঙাচোরা অবয়ব, যেন কষ্টে মুখ বিকৃত করে আছে। এ আবার কি? মেঝের পাথরে এই ছবি কে আঁকলো? কি দিয়ে আঁকলো? রামদুলালকে জিজ্ঞাসা করলাম, এ ছবি এখানে এলো কি করে? আগে তা কি করে বলবো? যখন বাড়ি কিনলে তখন ছিল না? আগে বাড়ি কেনার কথা কি বলছেন? আজ সকালে কানাই জল তুলে রেখেছিল, আমি দাঁড়িয়ে তদারক করছিলাম, তখনও তো ছিল না। এখন এই স্নান করতে এসে হাত ফসকে সাবানটা পড়ে গেল, তুলতে গিয়ে একেবারে চোখাচোখি। এ কি হবে ঠাকুরমশাই, বড় শখের বাড়ি। আচ্ছা, তুমি আগে স্নান করে নাও, ভয় নেই। আমি দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম। ভয়ে ছিটকিনি না দিয়ে কোনো মতে দরজা ভেজিয়ে বাকি স্নানটুকু সেরে বেরোলো রামদুলাল। মানুষ ভয় পেলে কিরকম হয়ে যায় তা আজ দেখলাম। প্রথম দিন রামদুলালকে কত ব্যক্তিত্ববান পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু যা ধরা ছোঁয়া যায় না এমন অপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়ে সে ব্যক্তিত্ব কখন বাতাসে উবে গিয়েছে।
বৈঠকখানায় বসে রামদুলাল বলল, এসেই ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে। বাজারে অনেক দেনা। এক বেটা মারবাড়িকে প্রায় 70,000 টাকার মাল সাপ্লাই করেছিলাম। তার দরুন বিল সে কিছুতেই দিতে যায় না, কেবল আজকাল বলে ঘোরাচ্ছে। মারবাড়ির সঙ্গে কি আমরা পারি বলুন ঠাকুরমশাই? আমারই ভুল ছিল, ওখানে মাল দেওয়াটা ঠিক হয়নি। কি করব, লোভে পড়ে গেলাম। এখন যদি বিল আদায় না হয় তাহলে আমার ব্যবসা তো ডুববে। নালিশ করে টাকা আদায় করতে করতে তো আর ব্যবসা থাকবে না। এদিকে এই চিন্তা, এত টাকা দিয়ে বাড়ি কিনলাম, এখন তাতেও বাস করতে পারছি না। আমাকে আত্মহত্যা করতে হবে ঠাকুরমশাই। আরে দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে? ব্যবসায় লাভ ক্ষতি জোয়ার ভাটা আছে, ভেঙে পড়ার মতো কিছু হয়নি। আর এ বাড়ির কথা বলি, আমার মনে হয় তোমাদের ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই? মনে হয় না। ভেবে দেখো, যে আত্মাই এমন করুক না কেন, তার যদি তোমাদের ক্ষতি করবার ইচ্ছে থাকতো তাহলে সে তো অনায়াসে করতে পারত। এতদিন চুপ করে আছে কেন? তাহলে ওই কান্নার শব্দ? হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। সে হয়তো কিছু বলতে চায়। তাহলে এখন আমি কি করব ঠাকুরমশাই? তুমি কিছুই করবে না, আমি আরো কয়েকদিন এখানে থাকবো, দেখি কি হয়। যা করবার আমি করব। শচীদুলাল এসে স্নানঘরের মেঝেতে ছবিটা দেখলো, তবে সে বাপের চেয়ে সাহসী। ভয় পেলেও মুখে কিছু বলল না। রাত্রে সাবধানের মার নেই বলে আমি এক বড় ঘটি জল নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্রে গন্ডি দিয়ে রাখলাম। সেদিন রাত্রিটা কারোরই ভালো ঘুম হলো না। পরদিন সকালে উঠে আমি আর রামদুলাল গিয়ে দেখি স্নান ঘরের মেঝেতে ছবিটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। এদিক ওদিক দু একটা রেখা বেড়ে গিয়ে এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখে একটা যন্ত্রণার চিহ্ন আঁকা। মুখ, নাক, চোখ যেখানে যা থাকার কথা ঠিক যেন সেখানে নেই। সমস্ত ছবিটা কে যেন টুকরো টুকরো করে ভেঙে সামান্য অদল বদল করে বসিয়ে দিয়েছে। ফলে একটা অমানসিক কষ্টের চিত্র ফুটে উঠেছে। আমি এগিয়ে ভেতরে গিয়ে পা দিয়ে ঘষে ছবিটা মুছে ফেলার চেষ্টা করলাম। কিছুমাত্র উঠল না। অথচ সাদা পাথরে কালো রঙের কিছু দিয়ে আঁকা জিনিসটা, তবে উঠছে না কেন? মনে হচ্ছে ছবিটা যেন পাথরের ভেতরেই রয়েছে, বাইরে থেকে ঘষে তোলা যাবে না। এরপর থেকে প্রত্যেক দিন ছবিটা একটু একটু করে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। এখন বেশ বোঝা যায় একজন অল্প বয়সী মেয়ের ছবি, বেশ মিষ্টি দেখতে, কিন্তু কে যেন তাকে খুব অত্যাচার করেছে। ব্যথায় কষ্টে তার মুখ বিভৎস হয়ে আছে। সত্যি রামদুলালের আর দোষ কি? আমারই গা ছমছম করতো সেদিক তাকালে। বেশ গরম পড়েছে। একদিন সন্ধ্যাবেলায় আর সহ্য করতে না পেরে রামদুলালকে ডেকে বললাম, ওহে, তোমার কানাইকে বলো তো একটু স্নানের জল দিতে, বড্ড গরম আজ, স্নান করে ফেলি। ঠান্ডা জল আরাম করে গায়ে জল ঢালছি, পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা। এই 3-4 দিনে ছবিটা আমাদের অনেকখানি গা সওয়া হয়ে গিয়েছে। না তাকিয়ে স্নান করে চলেছি, হঠাৎ আমার গা শিউরে উঠল। সেই কান্নার শব্দটা এবার খুব কাছে, যেন এখানে এ ঘরেই কেউ কাঁদছে। স্নান ঘরে আমি একা, অন্ধকার ঘনিয়ে এসেছে। পায়ের কাছে পাথরে সেই মূর্তি আর বাতাসে করুণ কান্নার আওয়াজ। গুমড়ে গুমড়ে কে যেন কাঁদছে কোথায়। তরুণী মেয়ের গলা। বাইরে দরজায় ধাক্কা দিচ্ছে রামদুলাল। ঠাকুরমশাই, কি ঠিক আছেন তো? ও ঠাকুরমশাই। আরে ঠিক আছি, ঠিক আছি, ভয় নেই। যাও ঘরে গিয়ে বসো, আমি আসছি। আওয়াজটা এই ঘরেই হচ্ছে বটে, যেন আমার পায়ের তলা থেকে আসছে। আমার মাথায় তখন একটা বুদ্ধি এসেছে, কি করতে হবে ভেবে ফেলেছি। আমি স্নান সেরে বেরোবার আগেই কান্নার আওয়াজ থেমে গেল। ঘরে এসে রামদুলালকে বললাম,
আচ্ছা, যখন এই বাড়ি কেনো তখন মালিকরা এই ব্যাপারে তোমাকে কিছু বলেনি? মানে বাড়িতে এরকম কান্নার শব্দ শোনা যাচ্ছে বা কিছু? না, তা বললে কি আর বাড়ি কিনতাম? তা বটে। আচ্ছা, তোমার বিশ্বাসী চাকর কজন আছে কলকাতার বাড়িতে? ধরেন 2 জন। তারা গোপন খবর চেপে রাখতে পারবে তো? তা পারবে, প্রাণ গেলেও ওরা আমাকে বিপদে ফেলবে না। আর কানাই? কানাইও বিশ্বাসী। কাল শচীকে কলকাতায় পাঠিয়ে সেই চাকর দুজনকে আনাও তো, কাজ আছে। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। পরের দিন শচী গিয়ে বাড়ি থেকে 2 জন বলিষ্ঠ চাকর নিয়ে এলো। তাদের নিয়ে স্নান ঘরে গেলাম। রামদুলাল চুপ করে থাকতে জানে, এতক্ষণ কিছু জিজ্ঞাসা করেনি। এবার বলল, কি হবে ঠাকুরমশাই? এখনই দেখতে পাবে। এই বাড়িতে শাবল আর কোদাল আছে? তা আছে। আনতে বলো তো। 3 জন চাকর শাবলের চার দিয়ে মেঘের কয়েকখানা পাথরের টালি তুলে ফেলতে তলার সুরকি আর মাটির সোলিং বেরিয়ে পড়ল। বললাম, মাটি খোঁড়ো। হাত চারেক মাটি খোঁড়া হতে একজন চাকর হঠাৎ অস্ফুট আর্তনাদ করে হাতের কোদাল ফেলে দিয়ে কাঁপতে লাগলো। রামদুলাল গর্তের মধ্যে উকি দিয়ে ভীত গলায় বলল, ঠাকুরমশাই, এ কি ব্যাপার? কঙ্কাল তো। এ কোথা থেকে এলো? পরে বলছি, আগে ওটা তুলতে বলো। আজ তো তোলা গেল না। তুলতে যেতেই হাড়গুলো খসে খসে আলাদা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে মেঝেতে একটা ছোট হাড়ের স্তূপ জমা হয়ে গেল। এতক্ষণ বাদে কিশোরী বলল, তারপর আর কি, সেই হাড় বস্তায় করে এনে গঙ্গায় ফেলে দেওয়ার পর ও বাড়িতে আর কোনো কান্নার আওয়াজ শোনা যায়নি। রামদুলাল আমাকে জিজ্ঞাসা করেছিল, কার কঙ্কাল ঠাকুরমশাই? এতদিন পর তা আর বলা সম্ভব নয়। এদেরই পূর্বপুরুষদের মধ্যে কারোর কাণ্ড আর কি। সেকালে জমিদাররা কিরকম অত্যাচারী তা তো জানোই। কাকে মেরে পুঁতে ফেলেছিল বলা কঠিন। বাড়ির বউ হতে পারে, আবার গায়ের কোনো মেয়েও হতে পারে। যাই হোক, তার আত্মা সদ্গতির জন্য কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। গঙ্গায় দেওয়ায় মুক্তি পেয়ে গেল। আর হ্যাঁ, এ বাড়ি যারা তোমাকে বিক্রি করেছিল তাদের উপর রাগ করো না। তারা খুব সম্ভবত কিছুই জানে না। পূর্বপুরুষ যে অন্যায়টা করেছিল সে গোপনেই করেছে। সাক্ষী দাঁড় করিয়ে রেখে আর খুন তো করা যায় না। ওরা কান্না শুনতে পেত নিশ্চয়ই, অথচ আমাকে বলেনি। সেটা তো একটা অপরাধ। ওরা কান্না শুনতে পেত কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে। কেন বলুন তো? যাদের পূর্বপুরুষের হাতে মেয়েটি মারা গিয়েছিল তাদের হাতে মেয়েটির আত্মা হয়তো মুক্তি পেতে চায়নি। তাই বাড়ি বিক্রি হবার পর তোমার কাছেই মুক্তি পেতে চেয়েছে। যাও, এ বাড়িতে আর ভয় রইল না। বরং একটি আত্মা সদ্গতির অভাবে কষ্ট পাচ্ছিল, তার আশীর্বাদ পেলে। রামদুলাল আমাকে আদর করে বাড়ি পৌঁছে দিয়ে 500 টাকা দিয়ে প্রণাম করলো। আমি আপত্তি করেছিলাম। বাধা দিলে সে বলল, আপনি বুদ্ধি না দিলে আমরা কি আর মেজে ঘুরতে যেতাম? এর দিন 10 পরে রামদুলালকে আবার একবার দেখেছিলাম। আমার বাড়িতে এসেছিল 2 ছেলেকে নিয়ে, মুখে হাসি। কি খবর? আগে আত্মার আশীর্বাদ তো সত্যিই আছে। কিরকম? রামদুলাল খুশির হাসি এসে বলল, মারোয়ারি বেটা গতকাল বিল পেমেন্ট করেছে। তারানাথ গল্প থামালো। রাত বেড়েই চলেছে। রামদুলালের 70,000 টাকাটা হলো বটে, কিন্তু আমাদের কাল আবার অফিস যেতে হবে। বিদায় নিয়ে বাড়ি মুখে রওনা হলাম। এতক্ষণ আপনারা শুনলেন মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের 2য় গল্প। আরও নতুন নতুন গল্প শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইবে রাখুন।